নির্বাচন না হলে মানে নির্বাচন হোক, যাই হোক, নির্বাচন পরে যা কোনো সমস্যা না হলেও মানে হতে পারে। এটার বিষয়টা মানে হচ্ছে এই যে নির্বাচনের সংখ্যা পড়ে গেল। না, সেটা পরে। ইফ ইলেকশন টেকস প্লেস ইন ফেব্রুয়ারি, কথার কথা, সেক্ষেত্রে তারা নভেম্বরে চায়। এই যে গণভোট গত বলেছে নভেম্বর, বলেছে, তার মানে ওখানে আছে, তার মানে নভেম্বর না হোক, ইলেকশনের আগে চায়। আমি যদি এইখানে স্ট্যান্ড করি, তারা ইলেকশনের আগে চায়। আচ্ছা, এখন তার মানে হচ্ছে যে ইলেকশন হোক বা না হোক, ইলেকশন না হইলেও তারা এটা চায়। তার মানে কি? তার মানে ফেব্রুয়ারিতে যে আপনি তফসিল দিয়ে দিবেন, ওইটা তারা নাও মানতে পারে, গণভোট যদি না হয়। এখন বলতে পারেন না মানলে কি হবে? ভোটে কিন্তু আজকে পর্যন্ত ভোট হইলে বিএনপি জিতবে। মানুষ বলে নানান কথা, যে বিএনপির নানান অভিযোগ আছে, কিছু সিট কমছে। আমি ধরে নিলাম তর্কের খাতিরে কিছু সিট কমছে, মনে করেন 220টা পাইতো, সেখানে 180টা পাবে, তাও তো তার মেজরিটি, সে জিতবে আজকে পর্যন্ত। আমি হয়তো কাল্পনিকভাবে বলতে পারবো না যে কালকে সকালে জামাত জিতবে, এটা বললে অবান্তর হয়, মস্করা করতে লাভ নাই, আমরা উই আর রেসপন্সিবল পার্সোনালিটিস, সেই জন্য বললাম। তো সেক্ষেত্রে আপনি মনে করেন যে এই নির্বাচন হইলে, এখন এখানে কি বিষয়টা আছে, রাজনৈতিক দলের রাজনৈতিক ভিত্তি বলে একটা কথা আছে। আপনি বিগত দিনে যে সরকারটা পতিত হয়েছে, আমি আজকে বলতেছি তাদের কোনো রাজনৈতিক ভিত্তি ছিল না। কেন ছিল না? ভিত্তিটা কাকে বলে? আপনি যদি রাজনৈতিক ভিত্তি ধরেন, ভিত্তিটা মানে ডিসিপ্লিন, ফোর্স, কমিটমেন্ট, এগুলো যদি আপনি মিলান, তাহলে এখনো কেউ টকশোতে বলে 1 কোটি ভোটার আছে, আওয়ামী লীগের যাবে কোথায়? একটা কথার কথা বলছি। 1 কোটি ভোটার কিন্তু এখনো তামাশা নয়। 2 নম্বর, ইউনূস সাহেব প্রশাসন কিংবা রাজনৈতিক দল ব্যবহার করে এমন টার্ময়েল কোনো সিচুয়েশন তৈরি করে নাই যেটাকে রাজনৈতিক দল মোকাবেলা করতে পারে না। আওয়ামী লীগ কিন্তু পারে নাই মোকাবেলা করতে। এটার মানে বুঝাচ্ছি আমি এই যে রাজনৈতিক ভিত্তি যাদের নাই, তারা করে কি, পাওয়ারে আসার পর প্রশাসনকে নিয়ে সে তার ভিত্তি বানায়। আর যে রাজনৈতিক ভিত্তি যার আছে, সে কিন্তু 16 বছরে আপনি সরাইতে পারেন নাই। যদি আমি জামাতের কথাও বলি, তার তো লোক কম, নিকম, বাট তার ভিত্তিটা আছে। এই ভিত্তির কারণে সে যদি আজকে বেঁকে বসে, আমি বলছি না, যদি বেঁকে বসে তাহলে কিন্তু নির্বাচন করা কঠিন। সে যদি বেঁকে বসে নির্বাচন করা কঠিন, এর কারণ হচ্ছে তার রাজনৈতিক ভিত্তি আছে। যেমন এই যে 4টা ইউনিভার্সিটি জয়লাভ করলো, আমরা যে যত কথাই বলি না কেন, কেউ বলে যে বিএনপি ওয়ার্ক করতে পারে নাই, কিংবা তারা জামাতের শিবিররা ছাত্রলীগ হয়ে মিশে ছিল, সবই তো কিন্তু তাদের, আপনাকে মনে করেন রাজনৈতিক স্টেপ বলতে পারেন, রাজনৈতিক কৌশল বলতে পারেন। তার মানে রাজনৈতিক ভিত্তি বানাইতে হবে। রাজনৈতিক ভিত্তির জোরে যে কথা বলা যায়, আর ক্ষমতায় গিয়ে প্রশাসন ব্যবহার করে ভিত্তি বানাবেন, দুইটার ভিতরে পার্থক্য আছে। এটা নিয়ে একটু জাহিদ ভাই একেবারেই, ভাই বলছে যদি বেঁকে বসে তাদের রাজনৈতিক ভিত্তি আছে। আমি তো দেখছি তাদের নির্বাচনটা কঠিন হবে, বর্তমান কথায় তো বেঁকে বসেছে অলরেডি। আর সবচেয়ে বড় কথা, আপনি শুরুতে যেটা বলেছিলেন যে বর্তমান যে সুপারিশ আছে, সেই সুপারিশে বিএনপি সবচেয়ে বেশি বঞ্চিত। জামাত এবং এনসিপিকে বলা হচ্ছে তারা তাদের সুপারিশগুলো, তাদের যে চাওয়াগুলো এখানে বেশি বাস্তবায়িত হয়েছে। এই অবস্থায় এসে যেখানে গণভোট নিয়ে অনেক একটা সংখ্যা তৈরি হয়ে গেছে, আজকে আবার সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হলো যে 15 তারিখের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে। এই দুইটার মধ্যে কোনো কানেকশন পান? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। সরকারের একটা বৃথা চেষ্টা। আপনি বারবার বলে ডেট দিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, লাভ হবে না। নিশ্চয়তা কিন্তু একটা পারসেপশন। আপনি খেয়াল করবেন, এই সরকার প্রধান উপদেষ্টা রিপিটেডলি বলেছেন নির্বাচন হবে, নির্বাচন হবে। উনি দেশের বাইরে, দেশের রাজনৈতিক দল যখন যায় সবাই সতর্ক থাকুন হবে। সেদিন একটা শোতে আমি রাজ্জাকি ভাইয়ের সাথে ছিলাম, আমরা আলাপ করছিলাম। আপনি তারপর না বিভিন্ন জায়গায় গেলে ফিসফাস শুনবেন, সেটাই বলছি। মানুষ জিজ্ঞেস করে নির্বাচন কি হবে, আমি মানুষ কেন নিজ দলের লোকে আলাপ করে, দলের লোকে। সো এই অবিশ্বাসটা কেন? তার মানে আপনি গায়ের জোরে আস্থা আনতে পারবেন। আস্থা কিন্তু একটা মানে পারসেপশন, এটা ভুল হতে পারে, কিন্তু এটা এক্সিস্ট করে, ডিটারমিনেশন থাকতে হবে, এটা এক্সিস্ট করে। আপনি দেখবেন তো এই অনাস্থা ছিল, এইসব বলে টলে লাভ হবে না, বরং আস্থার পরিবেশ আরো নষ্ট হয়েছে, একদম সোজাসুজি। এবার আমি পাল্টা কথা বলি, জামাত শক্তিশালী, জামাতের গ্রাউন্ড আছে, ও বললো এটা না হলে আমি নির্বাচনে যাব না। বিএনপি যদি বলে এগুলা দিয়ে আমি নির্বাচনে যাব না, এই একই রেজাল্ট, একই প্রশ্ন, রেজাল্ট একইও না, আবার ইভেন আরো খারাপ বলবো আমি। মানে জামাত নির্বাচন করে, এনসিপির সাথে নির্বাচন করে জামাত ক্ষমতায় যাবে। বুঝেন আপনি? আমি জন্য বলছি সব দিকে এই পরিস্থিতি আছে, এই জন্য আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আচ্ছা, প্রথম কথাটা হলো আমি একটু জনাব তাহেরের এটি একটু অ্যাড্রেস করতে চাই। আমাদের জাতির জন্য যদি একটা জিনিস বেছে নিতে বলেন, সংস্কার বা এই গণভোট আর নির্বাচন, ধরলাম আমরা ডক্টর ইউনূসের অধীনে কোনো সংস্কার হবে না, একটা নির্বাচন হয়ে ডেমোক্রেটিক সরকার আসবে, তারপর কি হবে সেটা অন্য আলোচনা। কিন্তু সংস্কার এই যে একটাও, মানে আমরা একটা গণভোট করে সংস্কারকে ঠিক করে ফেলবো, এরপর নির্বাচন হবে না, এরপর বাংলাদেশ এই সরকার থাকবে না, তার জায়গায় আরেকটা তত্ত্বাবধায়ক আসবে, না মিলিটারি সরকার আসবে, এটা আরো কয়েক বছর থাকবে, এই অপশন নেব, নাকি গণভোট দরকার নাই, একটা নিয়মতান্ত্রিক আমাদের যে সংসদ নির্বাচন সেটা নেব। আমি কিন্তু সংসদ নির্বাচন নেব। আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে
দুটো নিয়েই সংস্কার এবং নির্বাচন নিয়ে যেতে পারলেই সবচেয়ে ভালো। কিন্তু আপনাকে একটা যদি বাঁচতে বলে সেটা কোনোভাবেই সংস্কার না। একটা যদি বাঁচতেই হয় আপনাকে, কেউ তো একটা বাঁচতে বলেনি এখন না পর্যন্ত। তাহেরে কিন্তু আমি উনি ওজন টোন যেটা বলছেন। উনি ওজন দিয়ে দিয়েছেন, রিডিং বিটুইন লাইনস আছে, উনি কিন্তু ওজন দিয়ে দিয়েছেন। নির্বাচন না হলেও মানে ধরে নিলাম এটা হলো না, যেহেতু এটা নির্বাচন পরে। না হলেও আর কি, হ্যাঁ, তো ওইটা দরকার না, কিন্তু আমার আগে এটা লাগবে। উনি কন্টেন্ট এরকম আমি পড়েছি যে এটাই বেশি জরুরি, এটা হতে হবে, এটা উনি বলছেন। তাত্ত্বিকভাবে বলছি, সংস্কার টংস্কার গণভোটে পাশ হলো, মানে এরপর দেশ কোথায় গেল কি গেল। পোস্ট আপরাইজিং 3টা দেশে গৃহযুদ্ধ হয়েছে, মানে এই যে আরব স্প্রিং যে হলো, এর মধ্যে ইজিপ্টে তো শেষ পর্যন্ত মিলিটারি শাসন, কিছুটা ঠিকঠাক আছে তিউনিসিয়া, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন, 3টাতে রেজিমকে চ্যালেঞ্জ করতে গিয়ে গৃহযুদ্ধ হয়ে দেশ তছনছ হয়ে গেছে। তো আপনি সংস্কার করবেন, সংস্কারটাকে জেনুইন করবেন, দেশটাকে আপনি এমন জায়গায় ঠেলে দিচ্ছেন একটা আনসার্টেন জায়গায়, সেটা প্রবলেম। আমি জনাব তাহেরের এই বক্তব্যকে আসলে পলিটিক্যাল রেটরিক, এটা আমার বটম লাইনে এবার সমালোচনার পর বলছি, রেটরিক হিসেবে নিতে চাই। কারণ হচ্ছে আমি বিশ্বাস করি না জামায়াতে ইসলামী এত বড় ভুল করবে। অলরেডি এটা বলার সাথে সাথে অলরেডি জামাত ইসলাম সহ 8টি রাজনৈতিক দল তারা বলছে যে গণভোট নির্বাচন আগে না দিলে তারা বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেবে। কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে। আচ্ছা, ঠিক আছে, দিলেন। কিন্তু আমি যে কথাটা বলছিলাম, শেষ পর্যন্ত যদি মানা না হয়, আমি ধারণা করি শেষ পর্যন্ত সবাই নির্বাচনে কিসের উপর বেস করে আপনি মনে করছেন? আচ্ছা, বেসটা কোথায়? আগে বিরুদ্ধের কথা বলি। জামাত ঐতিহাসিক ক্রান্তি লগ্নে ভুল করার বাতিক আছে, এটা একটা অদ্ভুত ব্যাপার। মানে যে পাকিস্তানের জন্য জামাত বাংলাদেশের বরাবরই 99 রানে গিয়ে আউট না, এরকম না, যে পাকিস্তানকে টিকিয়ে রাখার জন্য সে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিল, সে জামাত পাকিস্তান চায় নাই। 47 সে ভারত চাইছিল, যখন এই মাটির সবাই পাকিস্তান চাইছে। তারপর আপনি 71 দাঁড়ালেন বিরুদ্ধে। 86 এই ভূমির লোকজন এরশাদের সাথে অ্যালাইন্ড হওয়াটাকে বেইমানি মনে করেছে। আওয়ামী লীগের সাথে যে জামাত বেইমান হয়েছিল আমরা অনেকে জানি না বা মনে করিয়ে দেই না। আজকে এরশাদ খারাপ, জাতীয় পার্টি খারাপ হাসিনার সাথে গেছে বলে, জামাত এরশাদের সাথে গিয়েছিল তো হাসিনার সাথে, ইটস ট্রু, ডকুমেন্টেড ফ্যাক্ট। সো ইতিহাসের ক্রান্তি লগ্নে তার ভুল করার প্রবণতা আছে। অনেকে বলে, আমি নিশ্চিত নই। 8 সালের নির্বাচন আমি নিশ্চিত না, এই নির্বাচনের রিগিং নিয়ে প্রশ্ন আছে। এই নির্বাচনে জামাত সম্ভবত বলা হয়, আমি বিএনপির খুবই বড় নেতাদের কাছ থেকে শুনেছি, কিন্তু আমি যেহেতু কোথাও ডকুমেন্টেড ইয়ে পাইনি, সেটাও জামাতের চাপে বিএনপিকে নির্বাচনে যেতে হচ্ছে। তো জামাত আবারও ভুল করতে পারে, কিন্তু ভুল করবে না। আবার কেন বলি, বাংলাদেশে একটা আনসার্টেনিটি যদি তৈরি হয়, ধরুন শেখ হাসিনা বলেছিল 11 আমাদের আন্দোলনের ফসল, 11 হয়েছিল। শেখ হাসিনাকে পরে চুজ করা হয়েছিল, কিন্তু 11-র মূল থিম কি ছিল? -2, তাই না? ফেল করলো, পরে তারা শেখ হাসিনার সাথে নেগোশিয়েট করেছে। প্রথম শেখ হাসিনাকে, তার আন্দোলনের ফসল হলেও শেখ হাসিনাকে কি করতে চেয়েছিল? তার দলকে মাইনাস করতে চেয়েছিল। সুতরাং এই ধরনের কিছু হলে কেউ ভালো থাকবে না, এবং রাজনৈতিক দলগুলো সবার আগে সাফার করবে। এই কারণে আমি বিশ্বাস করি যে কোনো একটা জায়গায় তাদের এই সদবুদ্ধি, এটা সব দল, বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন যারা আছে সবাই এটা বুঝতে পারবে। এই জন্য আমি আশা করি যে এটা পলিটিক্যাল রেটরিক চাপ দেওয়ার জন্য করছেন, তারা শেষ পর্যন্ত সবাই নির্বাচন সবাই করবে। মানে জাহিদ ভাইয়ের বিশ্বাসের জায়গা আছে, বাস্তবতা এখন পর্যন্ত আমরা দেখতে পাই না। একটু লজিকও দিলাম আর কি, বিশ্বাস মানে হচ্ছে লজিক দিলাম, হচ্ছে তাদের ভয় কাজ করার কথা। একেবারে ভোটের দিন না, মানে জাতীয় নির্বাচনের দিন না আগে, মানে এই যে ডিবেটটা, মানে কোন দিকটা আসলে আপনি একটু ব্যাখ্যা করবেন যে কোন দিকটা আসলে খুব গুরুত্বপূর্ণ? আমার কাছে যদি ব্যক্তিগতভাবে, তার আগে একটু জাহিদ ভাই একটা কথা বিনয়ের সাথে একটু জবাব দেই, যে বললো যে আওয়ামী লীগ জামাত আন্দোলন করেছে। আন্দোলন করেছে বলিনি, নির্বাচন করেছে এরশাদের সাথে 86-তে। হ্যাঁ, নির্বাচন করেছে। তারপরে এরশাদ বিরোধী আন্দোলন যখন হয়, 3 দলীয় জোট যখন বানায়, সেখানেও জামাত ছিল ওই আন্দোলনে। এটা পরে কিন্তু নির্বাচন করেছে। বেইমানি 86-র বেইমান, বেইমান। আবার যখন 3 দল জোট করলো আন্দোলন করার জন্য, তখন কিন্তু আওয়ামী লীগ বিএনপি দুইজনই জামাতকে সাথে নিছে। কোনোভাবে নেওয়া উচিত না স্বাধীনতা বিরোধী শক্তিকে, আমি মনে করি। যেহেতু এই অভিযোগ তাদের বিরুদ্ধে আছে, তারাই করেন। তা আমি তার সাথে জোট করলাম, মানে আন্দোলনের সময় তাকে আমার প্রয়োজন ছিল, ভালো লাগছিল। আবার কিন্তু তাকে মন্ত্রণালয় পর্যন্ত দেওয়া হয়েছে, সেটাও আমার ভালো লাগছিল। তা আপনি যদি জামাতকে ডিসলাইকই করেন স্বাধীনতা বিরোধী শক্তির, কখনই আপনি তাকে অ্যাকসেপ্ট করতে পারবেন না, কোনোভাবে আপনি তাকে নিতে পারবেন না। সুতরাং জামাত যেহেতু আইসোলেটেড, কেউ তার এখন বলবে জামাতের ট্যাগ লাগাবে আমাকে, আমি কিন্তু লজিক দিচ্ছি। আপনি যদি জামাতকে নিয়ে আন্দোলন করতে পারেন তখন ভালো লাগে। আজকে জামাত নিজে নিজে আন্দোলন করতেছে। হ্যাঁ, আন্দোলন করতেছে কেন? জামাত তখন ভাবতেছি সে সেকেন্ড দল, সে তো সেকেন্ড দল। 1, 2, জামাত যেমন বলতেছে, কেউ কেউ বলতেছে পিআর পদ্ধতি নিয়ে সে যেটা আসছে সেটা একটা চাপে রাখছে।
তর্কের খাতে আমি তাই ধরে নিলাম। কিন্তু জামাত আজকে যে জায়গাটা আছে সেদিন কালকে পিআর পদ্ধতি বাদ দিয়া বিএনপির সাথে কম্প্রোমাইজ করে কোনো সিট নেয়, 40টা সিট নিল, কথার কথা বলছি তর্কের খাতিরে, তাহলে তো গণতন্ত্র থাকলো না, আতাতের রাজনীতি হইলো, বিট্রে টু দ্য পিপল, দুই দল মিলে জনগণের সাথে বিট্রে করা দাঁড়াবে এটা। না, বিশেষ সময় চলছে এখন, যেটা জাতীয় নো, এখন তো বিরোধী দল সেই হবে, সেই বিরোধী দল যদি আপনি সিট ছেড়ে দেন, আমি দামি তামাশা নয় তো। জামাতের রাজনীতি থাকবে না, বিএনপির রাজনীতি গ্রহণযোগ্য হবে না। কেন হবে না? যে তুমি তাকে সিট ছেড়ে দিয়ে বিরোধী দল বানিয়েছো। জামাত পিয়ার পদ্ধতি থেকে সইরা চাপে রেখে কিছু সিট নিয়ে পার্লামেন্টে গেছে, টোটালটা জনগণের সাথে বিট্রেরা সামিল হবে বলে আমি মনে করি। এখন বাকি হিসাব পরে। আরেকটা কথা আপনাকে বলি, নির্বাচন কমিশন যে নির্বাচনটা তফসিল দিবে আজকে আমরা দেখলাম, আচ্ছা তফসিল দেওয়ার সময় কিন্তু তাকে বলতে হয় সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক এই ক্ষমতা। এটা তো মানে পরে আলোচনা করবেন নাকি আগে করবেন? আমি যেটা বলছিলাম যে আচ্ছা, গণভোটটা নিয়ে যে বিতর্ক তৈরি হচ্ছে, একে তো প্রথম গণভোটটা নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। গণভোটটা করতেছে কেন শুনেন, গণভোটটা করলে এখন গণভোটটা আগে না মানে আগে নাকি ওই দিন? আমি বলি আমার বিবেচনা যদি আগে করে গণভোটটা, আগে করলে গণভোটে হা হইলে কিন্তু একটা আইনি ভিত্তি হইলো জুলাইয়ের। যদি না হয়, না হইলে তো সেই আলাপ করছি না আমরা, কথাটা না হয়টাও বলতেছি। যদি হয় তাহলে একটা আইনি ভিত্তি হইলো, তার আলোকে আপনি নির্বাচন করবেন, একদম সিম্পল, কোনো কথা নাই। আপনি হা ভোটে জয়যুক্ত হইলেই ওইটার আলোকে যেতে হবে। আর যদি সেটা না হয় যে গণভোট পাশ করলো না, তখন আরেক জটিলতা হবে, নির্বাচনটা কিভাবে যাবে তাহলে? এতদিন পর, এত আন্দোলনের পর সব তো ভায়োলেট করে আসছে। সাংবিধানিক যে রুলস অ্যান্ড রেগুলেশন ছিল সব কিন্তু ভায়োলেশন হয়ে গেছে, সব ভায়োলেশন হয়ে গেছে। আপনি এটা মিলাবেন কিভাবে? এক জোড়াতালি ছাড়া, গোজামিল ছাড়া একটা রাষ্ট্র আপনি জোড়াতালি গোজামিল দিয়ে চালাবেন? পারবেন না। সুতরাং আরেক জটিলতা হবে, জটিল থেকে জটিলতর হচ্ছে সামনের পরিস্থিতি। আমরা কিন্তু সেই ব্যাখ্যাটা দিচ্ছি। অনেকে বলে না আমরা জটিল করি, আলোচনায় ডাকছেন তাই বলছি, শুনলে শুনবেন, না শুনলে না শুনবেন। আমি একটু কথা বলি, আপনার কথা যদি আমি ভুল না বুঝে থাকি, গণভোটটা যদি আগে হয়, জি, সেক্ষেত্রে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে। সংখ্যা তৈরি হচ্ছে না। না, আমি আপনার গণভোট হা হলে নির্বাচন করতে পারবেন, না হলে ওইটার আলোকে, আর না হলে জটিল হবে, নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে। অবশ্যই আপনি কিভাবে তফসিল দিবেন? প্রশ্ন হলো পুরো গণভোটের যে প্রক্রিয়া, এটা নিয়েই তো বিএনপির সবগুলো জায়গাতে তাদের অভিযোগ। এখন একটা জিনিস, আমি একটা কথা বলি, বিএনপি যদি এই গণভোট, বিএনপি যদি এই গণভোটকে তারা হা না বলে, বিএনপি যারা আছে ধরেন 35%, আর ফেসিবাদী যে শক্তি আছে তা তো না চাইতেই পারে, ভাই যেটা বলছিলেন, সেক্ষেত্রে এই গণভোটে জুলাই সনদ পাশ হওয়ার কোনো সম্ভাবনা আপনি দেখছেন? আপনি তো, আমার কাছে মনে হয় যে বিএনপি আর পতিত সরকার যদি ধরেন যাদের, তাদের ভোট যদি আপনি এইদিকে নিয়ে যান, আরেকটা দলের কথা কিন্তু আপনি বলতেছেন না, আপনি নিজেই সন্দিহান তারা কোথায় ভোট দিবে। তো ধরেন জামাত দিল ওদেরকে, জামাত এবং এনসিপি হাতে ভোট দিল, সাধারণ জনগণটা আপনার কাছে কি মনে হয় কোথায় যাবে? সাধারণ জনগণ কি এই দুই দলের মধ্যে নাই? সাধারণ জনগণ দলে থাকবে কেন? দল যারা দলের বাইরে, যারা দলের বাইরের ভোট তো আপনি ভ্রাম্যমান ভোটারের কথা বলছেন? ইয়েস, ফ্লোটিং ভোট, যারা নির্দলীয়, কোনো দল করে না। ওকে, নির্দলীয় ভোট কত পার্সেন্ট? না, সেটা কোথায় যাবে? ধরলাম হাত দিকে গেছে, উইন করবে, কি লিখে রাখেন উইন করবে। আমি একটা ছোট বলি রাজ্জাকি ভাই, যদি ওইদিকে যায়, আচ্ছা বিএনপি যদি হার্ডকোর ভোটার 35% হয়, 35% আমি বলি আওয়ামী লীগের যদি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ মিলে যদি সব যদি 20% হয়, তাহলে তো 55% হয়ে গেল। কোথায়? আপনি যে 35% ধরতেছেন হার্ডকোর ভোট 35, এবং বিএনপি এবার নির্বাচনে ওই যে আপনি বলেন সাধারণ ভোট পেয়ে, আপনি কি মনে করেন 35% ভোটার মানে কি তামাশাই 35% ভোটারই যায় কমপ্লিটলি? না। আচ্ছা আপনি বাড়ায় ধরছেন, বাদ দেন, ঠিক আছে 35 আর 20 কোথায় ধরলেন? মানে আওয়ামী লীগ জাতীয় পার্টি কত পার্সেন্ট ভোট আছে? সব মিলে সব আওয়ামী লীগের 20% আপনি যদি ওইভাবে আমি বলি ওইভাবে আপনি 55 নিয়ে জিতে যেতে পারেন, কথার কথা বলছি, বাট রিয়েলিটি ইজ নট দ্যাট। আচ্ছা, আমি আপনার এটা নিলাম যে যদি আমরা কিন্তু হাইপোথিসিস, নির্বাচনের মানে ভাই একটু আপনি বলেন যে নির্বাচনের আগে, মানে নির্বাচনের দিনের আগে, জাতীয় নির্বাচনের দিন যদি গণভোট হয়, সেক্ষেত্রে জাতীয় নির্বাচন নিশ্চিত হয়ে যাবে। আর যদি আগে হয়, সেক্ষেত্রে একটা অপশন থাকে নির্বাচন না হওয়ার। আমি বলি আপনাকে, আপনি যদি এখন তো তাহলে কোনটা ভালো? না, এখন তো হালকা বলতেছি, এটা কিন্তু গভীর থেকে গভীরতর হবে। যদি আপনার জুলাই সনদের আইনি ভিত্তি হা ভোটের মাধ্যমে হয়, আমরা তো গণভোটে আছি, হায়ের মাধ্যমে যদি জয়লাভ করে, তাহলে কিন্তু কোনো অপশন থাকবে না, এইটার আলোকে আপনি নির্বাচনে যাবেন, তাহলে কিন্তু আপনি আইনি ভিত্তি পাচ্ছেন। আর এটা যদি না হয়ে যায়, আপনার তফসিল দেওয়ার জটিলতা হবে, তাকে বলতে হবে সব ভেস্তে যাবে। ইয়েস, জটিল হবে, ভেস্তে যাবে কিনা একটু এই চ্যালেঞ্জ আমি করছি না। ভেস্তে যাবে না। আমি একটা উদাহরণ দিই, ধরুন আমরা সংস্কারের পথে গেলাম না, হতে পারতো তো, নেপালে সংস্কার কিছু করবো না, আমি একটা নির্বাচন দিয়ে চলে যাবো বলেছে, কিভাবে দিবেন? একটু খেয়াল করি, আপনি আবার খেয়াল করেন, নেপালে এই ঘটনা ঘটলো তো, আমাদের সংস্কার হলো না, একটা থট এক্সপেরিমেন্ট করি, আমাদের দেশে কি নির্বাচন হতো না? কি মনে হয়?
এই তো প্রশ্ন। আমাদের দেশে কি নির্বাচন হতো? হতো। কেন হতো? কেমনে হতো? এই তাহলে প্রথম ওই সরকার চলে যাওয়ার 3 মাসের মধ্যে 1-11 সরকার আসছে। সরকার চলে 3 মাসের আমি মধ্যে। আরো উদাহরণ দিয়ে ওই পয়েন্টে আসছি। 1-11 সরকার তত্ত্বাবধায়কের একটা ফাঁক গলে ঢুকেছে, তখন তত্ত্বাবধায়ক ছিল, সুনির্দিষ্টভাবে 3 মাসের কথা বলার কথা ছিল, 2 বছর থাকলো, নির্বাচন দিল, কেমনে দিল? পরবর্তী কি কোনো গণভোট দিছিল? না, দিয়ে যাওয়ার পরে সংসদ পরে একদম তাই। আমি এই জায়গাটাতেই আসছিলাম, আমাদের পরবর্তী সংসদে র্যাটিফিকেশন লাগবে। সেটা গণভোট না হলে কিছুই না। গণভোটে যদি আপনি কিন্তু যাইতে একটু বলবেন 11 সরকার আর অন্তর্বর্তীকালীন সরকার দুটো প্যাটার্ন কি এক? প্যাটার্নের প্রশ্ন না তো, আমি আবারও বলছি প্যাটার্নের প্রশ্ন এটা না। প্রশ্ন হচ্ছে আপনি যেহেতু সংবিধান ভাঙার আলাপ করছেন, সংবিধান ভায়োলেট করার ইতিহাস আমাদের বহুবার আছে, করে আমরা পরবর্তীতে সেটা র্যাটিফাই করেছি। আপনি সঠিকভাবেই বলছেন এটা আমাকে র্যাটিফাই করতে হবে, কারণ 3 মাসের মধ্যে নির্বাচন হয় নাই তো, আমরা অলরেডি সংবিধান ভায়োলেট করে ফেলেছি, সুতরাং এটা র্যাটিফাই করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন করলেও, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলেও করতে হবে, কারণ জুলাই সনদে পড়ে দেখেন কোথাও এই জিনিসটার কথা লেখা নাই যে আমি এখানে যে এই সংবিধান লঙ্ঘন করলাম সেটা বাস্তবায়িত হয়ে গেছে, নাই। তো গণভোট দিলেও এটা হবে না, আপনাকে এটার জন্য ইভেন গণভোটের পরেও আলাদা করে এটাকে র্যাটিফাই করতে হবে। একটু রাজ্জাকি ভাই আপনার কাছে এই বিষয়টা শুনবো একেবারে একটু শেষ দিকে টাইম। তারপর গণভোট হওয়ার পরে, গণভোটটা মানে হলো উইল অফ দ্য পিপল। কিন্তু সেখানে গণভোট যার উপর নিচ্ছেন সেখানে তো এটা নাই। কার উপরে? গণভোটে। হ্যাঁ, গণভোটে তো আপনি এই যে সংবিধান ভায়োলেট করেছেন সেটা নাই। দরকার নেই তো আমার, আমি তো গণভোট নিচ্ছি। কিসের উপরে? ওই যে সংবিধান সংস্কারের যে জুলাই সংসদ যে বানাইছে, বলা আছে কি বিষয় হ্যাঁ, ওটা জুলাই বলতে নাই। 3 মাস হয়েছে নাই। রাজ্জাকি ভাই করতে দেন না আমাকে। আচ্ছা, আপনি বলেন, আগে আপনি শেষ করবেন তো। উত্তর দেন। আপনি যখন গণভোট হয়ে যাবে তখন ওইটার আইনি ভিত্তি হলো জুলাই সনদের। হ্যাঁ, তার আলোকে নির্বাচন হবে। এখন কিভাবে সেকেন্ড হাফ জাহিদ ভাই যে কথাটা বললো, 111-এর যে কথাটা বললো, ওখানে কিন্তু সব সাংবিধানিক, শুধু মেয়াদটা যে বাড়ছে সেইটা সাংবিধানিক নয়। মেয়াদ সেখানেও 3 মাসের ছিল, কিন্তু সরকারটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার। সংবিধানের ভিতরে তত্ত্বাবধায়ক সরকারের কথাটা ছিল, সংবিধানের ভিতরে তত্ত্বাবধায়ক সরকারের কথাটা ছিল, তাই সে তত্ত্বাবধায়ক সরকার হিসাবে ওই সংবিধানকে ব্যবহার করছে এবং ওই সংবিধানকে ব্যবহার করে টাইম এক্সটেন্ড করছে। আর এই যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে নাই, যে সরকারের কথা ওই সংবিধানে বলা নাই, সেটার ভিতরে ঢুকে কিভাবে বলবে, সে কিভাবে ওইটার আলোকে মেয়াদ কিভাবে বাড়াবে? সে ওটা তো শেষ, ওই নির্বাচনের প্রশ্ন তো এখানে অফ। আমি তো অন্তর্বর্তীকালীন সরকার, আর আগেরটা ছিল তত্ত্বাবধায়ক সরকার, যার কথা সংবিধানে বলা ছিল, শুধু সময় বৃদ্ধি সেটাকে রেটিফাই করছে। আর একটা অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে নাই। আমার কথা যে আজকে আমি আলোচক হিসেবে এখানে যদি আমার নাম না থাকতো আমি আসতে পারতাম? আমি আসছি বলে টকশোতে ঢুকছি, তো আমি এটার ভিতরে না ঢুকে আমি কথা বলবো কিভাবে? আমি এটার ভিতরে বাইরে বসে যদি এই টকশো নিয়ে কথা বলি, এটা রিলে হবে টিভিতে? না। তো দ্যাট ইজ দ্য থিং। আপনি অন্তর্বর্তীকালীন সরকারটা পূর্ণাঙ্গ সরকার, এই পূর্ণাঙ্গ সরকারের দায়িত্ব, পূর্ণাঙ্গ সরকার গণভোটের অ্যারেঞ্জমেন্ট করছে, মানতে বাধ্য। পূর্ণাঙ্গ সরকার সে, একটা সরকার চলে গেছে আর একটা সরকার আসবে, মাঝখানে 2 দিন থাকুক আর 2 বছর থাকুক, কিছু কি পূর্ণাঙ্গ সরকার। এই সব কি জুলাই সনদে থাকবে? কোথায়? আপনি যে কথাগুলো বললেন জুলাই সনদে কি আছে সেটা তো আরো ডিটেইলস পরে আসবে। সরকারকে র্যাটিফাই করতে হবে। না, আমি জুলাই সনদের আগে একটু বলি, মানে এই সরকার সংবিধানের বাইরে না, নাই তো এই সরকার সংবিধানের বাইরে না, আমি সংস্কারের তো বাইরে না, আমি বলছি সংবিধানের বাইরে না, সেটা এই সরকার হ্যাঁ অ্যাবসলিউটলি সংবিধানের বাইরে। আমি এজন্য মানে অন রেকর্ডই বলি, মানে আমাদের সেই পুরনো একটা ডিবেট আছে, এই সরকার সংবিধানের অভ্যন্তরে আছে, আর্টিকেল 106 অনুযায়ী একটা রেফারেন্সে আছে, এটা যৌক্তিক না বা আইনি না বলা হচ্ছে। এই জন্য আমি একদম মানে চাইও, আমার সাথে আরো 2-1 এরকম রাজনৈতিক নেতা যারা লয়ার এরকমও আছেন যারা এটাকে কন্টেস্ট করছেন, সেজন্য আমি বলি একটা জিনিস যে এই সরকার সাংবিধানিক সরকার, বিকজ এই 106 রাখা হয়েছে এই কারণে কোনো স্পেশাল সিচুয়েশন যদি তৈরি হয়, সো এখানে বলা হয়েছে এই সরকারটাকে তারা তত্ত্বাবধায়ক সরকারের মতো করেই এখানে এগ্রি করছেন, একটু এগ্রি করছেন। যদি 106 দিয়ে এই সরকার কনস্টিটিউশনে ঢুকে না থাকে, যারা যারা বলছেন, আমি কিন্তু চাই, এই সরকার তো এখন নতুন করে আপিল বিভাগ তৈরি হয়েছে, হাইকোর্ট বিভাগ এখন আর হাসিনার মতো করে চলে না, সো এটা নিয়েও একটা রিট করা সবচেয়ে ভালো অপশন, যে এই সরকার সাংবিধানিক না, এটা 106 দিয়ে যে রেফারেন্স নেওয়া হয়েছে এটা দিয়ে এই সরকার এই সংবিধানের অধীনে হয় না, এই জিনিসটা একটু সুরাহা হওয়া দরকার। আচ্ছা, এইবার আমি বলি সাংবিধানিক না 106 দিয়ে সরকারটা হইছে, কি বলছে যে এইরকম সাংবিধানিক সংকট হলে বা সাংবিধানিক শূন্যতা দেখা দিলে সেখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দেওয়া যেতে পারে, সেই সুপারিশ। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি বলতো একটা তত্ত্বাবধায়ক সরকার দেওয়া যেতে পারে, তত্ত্বাবধায়ক সরকারটাও কিন্তু আবার ঢুকতো না, কারণ তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে নাই। তাই অন্তর্বর্তীকালীন সরকার দেওয়ার মানেই হচ্ছে তাকে কিন্তু তখন ওই কোর্ট মেয়াদ দেয় নাই, মেয়াদ দিতে পারে না, এটা ডিসাইড করবে।
কেস ডিসাইড করবে সরকার। যেমন ওই যে আগের যে সংবিধানটার কথা বলি, সেটার ভিতরে মানে ওই 106 এর যে রেফারেন্সটা দিল সেখানে আসলে শুধু এই কোন অধিকার বলে দিল, ওই তো সংবিধানের 106 মোতাবেক তাকে সরকার হিসেবে বসাইলো, অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে বসাইলো। হ্যাঁ। এখন অন্তর্বর্তী সরকারের কাজ অন্তর্বর্তীকালীন সরকার করবে। সে কি নির্বাচিত প্রধানমন্ত্রী না। সংবিধান মোতাবেক? না। সংবিধান তত্ত্বাবধায়ক সরকার আছে? না। অন্তর্বর্তী সরকার আছে? না। তাকে বসানো হলো অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে, সে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করছে। আরেকটা কথা বলি, জাহিদ ভাই একটা কথা বলছে, নেপালে শেষ করে নেপালে